সাইফুল ফজর, আমি ডক্টর সিকদার কথা শুনছিলাম, আমি ওনার সব কথায় মোটামুটি একমত। একটা কথায় আমি একটু দ্বিমত পোষণ করছি, একটু বিনয়ের সাথে দিয়ে দ্বিমত পোষণ করছি। উনি বলেছেন যে থার্ড পার্টি সুযোগ নিয়েছে এবং ধ্বংসাত্মক কাজগুলো করেছে। কিন্তু আমার তো 30 বছরের যে অভিজ্ঞতা, ইনভেস্টিগেশনের যে অভিজ্ঞতা, আমি তো, আমার কাছে তো মনে হয় না যে কোনো ছাত্ররা যারা আন্দোলন করছে তারা এই ধ্বংসাত্মক কাজগুলো করেছে। ধ্বংসাত্মক কাজ বলতে যা আপনার যেখানে বলা হচ্ছে 400 থেকে 500 নিহত হয়েছে, এখন এই 400 500 নিহতর উপরে আর ধ্বংস কি হতে পারে? আপনি যে সম্পদের ধ্বংসের কথা বলা হচ্ছে এবং আমাদের প্রধানমন্ত্রী হেমা মালিনী বা রেখা বা সোফিয়া লরেনের মতো যে কান্নাকাটি করছে, এই যে যে ধ্বংসগুলোর কথা বলা হচ্ছে, এটা তো আমি আমার আগের টার্নে তো আমি বললাম, এটা তো সরকারের প্রশ্রয়ে, সরকার তার বেনিফিট নেওয়ার জন্য, সরকার তার সুযোগ নেওয়ার জন্য, সরকার তার জাস্টিফিকেশনের জন্য এই সমস্ত এই সমস্ত শত শত কোটি টাকার সম্পদ কিন্তু নষ্ট করেছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। আর আরেকটি হলো যে আপনি দেখেন সরকার তো ইটসেলফ আমার কাছে মনে হয় রোগাক্রান্ত। মানে তারা সবাই আইসিইউতে চলে গিয়েছে। মানে মাননীয় প্রধানমন্ত্রী উনি উনি চেয়ারে, কিন্তু উনি যে মানে প্রধানমন্ত্রী হয়ে যে উনি এই জনগণের সাথে যে এই মিথ্যা কথা বলতে পারে এবং কথা এত ফ্লাকচুয়েট করতে পারে, এটা আমাকে সেটা অবাক লাগে যে আমি, মানে আমি এমন একটা দেশে বসবাস করি যে দেশে এমন একজন প্রধানমন্ত্রী যার বক্তব্য আমাকে শুনতে হচ্ছে এবং 18 কোটি জনগণকে শুনতে হচ্ছে। আপনি দেখেন ওনার যে মন্ত্রী পরিষদ, আরাফাত আরাফাত যে যে মন্ত্রী যে আরাফাত, উনি কি বললেন? উনি স্টুডেন্টদেরকে উদ্দেশ্যে, যারা নিহত হয়েছে তাদেরকে উদ্দেশ্য উদ্দেশ্য করে বললেন দে ওয়ার এ ড্রাগ। মানে তারা তারা ড্রাগ নিয়ে পুলিশের সামনে হাত উঁচু করে দাঁড়িয়েছে এবং পুলিশের গুলিতে নিহত হয়েছে। হুম। এটা কি কোনো একটা মন্ত্রী বক্তব্য হতে পারে? সাইফুল সাগর উনি আল জাজিরাতে যে সাক্ষাৎকারটা দিয়েছে, যে যতজন নিহত হয়েছে এদের বিষয়ে ওনার কোনো বক্তব্য নাই। কতজন ছাত্রলীগ নিহত হয়েছে, কতজন পুলিশ কারণ সদস্য ওদেরকে তো সন্ত্রাসী নিহত বলেছেন। হয়েছে। হুম। জি। ওদেরকে তো আন্দোলনকারীদের তিনি সন্ত্রাসী বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন রাজাকার, কিন্তু বা তথ্যমন্ত্রী তো বললেন সন্ত্রাসী ছিল তার। এরপরে আপনি দেখেন যে হোম মিনিস্টারের যে বক্তব্য, এডুকেশন মিনিস্টারের যে বক্তব্য, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কি? মমতা ব্যানার্জি সহানুভূতি প্রকাশ করেছে এই আন্দোলনে। উনি বলেছেন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধেও দিল্লির কাছে কমপ্লেন করা হয়েছে। ভালো কথা। তাহলে আপনার যে 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 সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যম যে নিউজগুলো প্রকাশ করছে, সেখানে পররাষ্ট্রমন্ত্রী বলছে এগুলো মিথ্যা, এগুলো মিথ্যা নিউজ এবং এগুলো প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তো এখন এই যে দেখেন মানে সরকার কত রোগাক্রান্ত, মানে সরকার একেবারে আইসিইউতে, সরকারি যে পলিটিক্যালি এন্ড ক্লিনিক্যালি ডেথ। এখন শুধু ডাক্তার এসে বলবে যে আপনারা লাশটা নিয়ে যান। এখন এই সমস্ত আপনি আইসিইউতে থেকে আপনি যেখানে পলিটিক্যালি এবং ক্লিনিক্যালি ডেথ, এটা দিয়ে আপনি আর কতদিন টিকবেন আপনি? আপনি দেখেন যে আরেকটা, দেখেন আমি ওই আরেকটি বিষয় আমি ডক্টর স্নিগ্ধার সাথে আরেকটা বিষয় আমি একটু দ্বিমত পোষণ করতে চাচ্ছি। সেটা হলো যে উনি যে কথাটা বলেছেন যে কোটা স্ফুলিঙ্গা আকার হতে পারে, এটা আমি ওনার সাথে একমত। যে এই আন্দোলনটা আবার যে কোনো মুহূর্তে স্ফুলিঙ্গ আকার ধরতে পারে, কারণ আন্দোলন কিন্তু এখনো বন্ধ হয় না এবং বিভিন্ন জায়গায় কিন্তু আজকে আন্দোলন হয়েছে। এবং আপনার টকশোতে ঢোকার আগে আমি যেটা খবর পেলাম সেটা হলো যে ঢাকা চিটাগং যাওয়ার পথে যে নারায়ণগঞ্জ কাঁচপুরে ওখানে একটা 8 তলা বিল্ডিং আছে, যেখানে 8 তলা এবং 9 তলা স্টুডেন্টরা থাকতো। ওইখানে স্টুডেন্টদের সাথে ছাত্রলীগ যুবলীগের কনফ্লিক্ট, গন্ডগোলের কারণে ওখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং 3 জন ছাত্র নিহত হয়েছে। তার মানে এখনো কিন্তু আন্দোলন থেমে থাকেনি, এখানে কিন্তু আন্দোলন থেমে থাকে নাই। আর আরেকটা হলো যে আমাদের ডক্টর স্নিগ্ধা যেটা বললেন যে প্রধানমন্ত্রীকে ভুল স্বীকার করতে হবে। তো ডক্টর স্নিগ্ধা, আপনি কি এখনো বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী ভুল স্বীকার করবে? উনি এখনো অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছে এবং বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। তাহলে উনি তার ভুল স্বীকার কিভাবে করবেন? আর আরেকটা হলেন যে আপনি আরেকটি যে কথাটা বলেছেন সেটা হলো যে বিরোধী দলের ভূমিকা, শক্তিশালী বিরোধী দলের ভূমিকা নাই। এটা আমি আপনার সাথে একটু স্লাইটলি দ্বিমত পোষণ করি। সেটা হলো যখন কোন স্বৈর শাসক যখন ক্ষমতায় থাকে, আপনি বিশ্বে দেখেন যে সমস্ত স্বৈর শাসকরা ক্ষমতাচ্যুত হয়েছে, এরা কম বেশি কিন্তু 15 বছরের পরে যে কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছে। কারণ স্বৈর শাসকরা যখন ক্ষমতায় আসে তারা কিন্তু ডেমোক্রেটিক ওয়েতে কিন্তু ক্ষমতায় আসে এবং তারা কিন্তু বিপুল জনপ্রিয়তা নিয়ে কিন্তু ক্ষমতায় আসে। কিন্তু ক্ষমতায় আসার পরে যদি ওনার মাইন্ডে যদি স্বৈর শাসক হওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে প্রথম 5 বছরতে উনি প্রচন্ড জনপ্রিয়তা নিয়ে আসে। পরের 5 বছর উনি হাফ স্বৈর শাসক হন। এর
পরের 5 বছরে যে উনি কমপ্লিট স্বৈরশাসক হয়ে যায়। আপনি দেখেন আপনার আপনার ফিলিপাইনের যিনি স্বৈরশাসক ছিলেন ওই মার্কোস মার্কোস ক্ষমতাচ্যুত হয়েছিল 20 বছর পরে। আপনার যে আপনাদের তিউনিসিয়ার যে বেন আলী উনি ক্ষমতাচ্যুত হয়েছে 22 বছর পরে। ইজিপ্টে যে হোসনি মোবারক উনি ক্ষমতাচ্যুত হয়েছে 22 বছর পরে। আপনি ইয়েমেনের যে যে শাসক ছিলেন আরব ওই বসন্তের সময় উনি ক্ষমতাচ্যুত হয়েছে 25 বছর পরে। তো এখন স্বৈর শাসকরা প্রথমে ডেমোক্রেটিক ওয়েতে আসে। এখন শেখ হাসিনা তো মানে ইনফ্যাক্ট 18 বছর হয়ে গেছে। শেখ হাসিনা পাওয়ারের 16 বছর, আর 2 বছর হলো 111 গভর্নমেন্টের সমর্থনে ভার্চুয়ালি শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্যই ছিল ওই 2 বছরের গভর্নমেন্ট। তার মানে যে 18 বছর, এনাফ ইজ এনাফ। এখন মানুষ কিন্তু বুঝতে পেরেছে, কারণ বিরোধী দলকে তো কোনো স্পেসই তো দেওয়া হয়নি। আপনি যে কোনো আন্দোলন, বিরোধী দল যদি একটা বৈধ আন্দোলন বৈধ দাবি নিয়ে আসে তাহলে আগেই বলে দেয় যে জামাত শিবিরের সাথে যোগ হয়ে তারা তারা আগুন লাগাবে, গাড়ি লাগাবে। আপনি দেখেন ডক্টর স্নিগ্ধা, আপনি 28শে অক্টোবরে বিএনপি যদি চাইতো, তারা যদি মির্জা মির্জা ফখরুল যদি একটা হুকুম দিত যে তোমরা প্রতিঘাত করো, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এবং আমার অভিজ্ঞতা থেকে বলছি, ওখানে 200-300 লোক নিহত। তারপরে বিএনপি ঠান্ডা মাথায় তারা কিন্তু প্রতিঘাতের কোনো হুকুম দেয় নাই। কি করলো? ওটার সুযোগ নিয়ে তারা প্রধান বিচারপতির বাসভবনে আগুন লাগালো, পুলিশ হত্যাকাণ্ড ঘটালো, এবং ওই সময় যে ঘটনাগুলো ঘটেছে এবং আমাদের বিচার বিভাগকে কিভাবে ব্যবহার করলো, এবং আমাদের বিচার বিভাগে ওই যে বিচার বিভাগের বিচারপতিগণ সংবিধিবদ্ধ সাংবিধানিক রাজনীতিক হিসেবে যারা দাবি করে, ওনাদের মাধ্যমে দেখেন তারা আদালতকে ব্যবহার করে তারা একটা 7ই জানুয়ারি একটা প্রহসনের নির্বাচন করে ফেললো। এখন বিএনপির দুর্বলতা আছে, বিরোধী নেতৃত্বের দুর্বলতা আছে, কিন্তু আপনি যেভাবে ওই বলেছেন যে তাদের তাদের শক্তিশালী বিরোধী দল, কিন্তু আপনি যদি যিনি পাওয়ারে আছেন স্বৈর শাসক, যদি বিরোধী দলকে যদি কোনো স্পেস না দেওয়া হয় তাহলে তো বিরোধী দলের পক্ষে শক্তিশালী ভূমিকা নেওয়াটা কিন্তু ডিফিকাল্ট। আপনি দেখেন 2018 সালে বিরোধী দল গণতন্ত্রের প্রতি সমর্থন জানিয়ে, গণতন্ত্রের প্রতি রেসপেক্ট জানিয়ে বিএনপি সহ সকল দল কোন আন্দোলন ছাড়া তারা কিন্তু ইলেকশনে আসলো, এবং আমার স্বৈর শাসক কি বললেন, ওনার বাবা দোহাই দিলেন যে উনি বঙ্গবন্ধুর কন্যা, জাতির পিতার কন্যা, উনি সুষ্ঠু নির্বাচন দিবেন। উনি দেখেন প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে, জেনারেল আজিজের 3 ভাই ফাঁসির আসামি তাদেরকে মানে তাদের 3জনকে মাফ করে দিয়ে এইটার বিনিময়ে টোটাল সেনাবাহিনীকে ব্যবহার করে দিনের ভোট রাতে করে ফেললেন। বিএনপি বা তথা বিরোধী দলের দুর্বলতা থাকতে পারে, কিন্তু আপনাকে কিন্তু ডক্টর স্নিগ্ধা এই বিষয়টাও কিন্তু বিবেচনায় নিতে হবে যে একজন স্বৈর শাসক মানে স্বৈর শাসক যে কাজগুলো করে। তবে আমি একটু আশাবাদী যে যেহেতু 18 বছর হয়ে গিয়েছে, এনাফ ইজ এনাফ, যে কোনো মুহূর্তে তারা ক্ষমতাচ্যুত হবে, এবং এটি একটা সময়ের ব্যাপার।